দিনে ঘুষ খাওয়া এক পুলিশ অফিসার রাত হলেই সব অন্যায়কে ধুয়ে মুছে সাফ করে দিত। তার গার্লফ্রেন্ডের মতে রাত হলেই নাকি তার ভেতর ভর করে পুরাতন এক সুপারস্টারের আত্মা। কিন্তু কেনই বা সে ওই পুলিশ অফিসারের উপর ভর করত? এসব কি আসলে ওই আত্মার খেল, নাকি এসবের পেছনে রয়েছে ওই পুলিশেরই কোনো কারসাজি? সেটাই দেখবো আজকের গল্প ভাতিয়ারে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা 90 দশকের ভাতিয়ার নামের একজন লোকের জীবন দর্শনী জানতে পারি। ভাতিয়ার মূলত একজন বিখ্যাত 90 দশকের ফিল্মের হিরো ছিল। তখনকার সময় হাজার হাজার মানুষ তার ফ্যান ছিল, আর এই নামটা তার ফ্যানদেরই দেওয়া। তবে শুরুর দিকে ভাতিয়ার একজন সাধারণ ব্যবসায়ী হলেও ধীরে ধীরে জনপ্রিয় হওয়ার পর সে রাজনীতিতে ঢুকে যায়। এরপর সেখানেও জনপ্রিয়তা লাভ করে, ইলেকশনে জয়লাভ করে সেখানকার মন্ত্রী হয়। তবে তখনও তার ফ্যানের অভাব ছিল না। আর এই গল্পটা বাস্তব আর কল্পনা দুটোর সংমিশ্রণেই তৈরি করা হয়েছে। এরপর আমাদের দেখানো হয় 1987 সাল। একদল লোক মিলে ভাতিয়ারের ছবি নিয়ে মধ্যরাতে একটা সিনেমা হলে যায়। সিনেমা হলের লোক মুরগেশ এত রাতে সেখানে এত মানুষ দেখে খুবই অবাক হয়ে যায়। সেখানে কিরান রাজ নামের একজন লোক এসে মুরগেশকে বলে সে যাতে ভাতিয়ারের একটা মুভি তাদের দেখায়, থিয়েটারের বিল সে পে করে দিবে। ভাতিয়ারকে হসপিটালে দেখতে যাওয়া যাবে না, তাই তারা সবাই তার মুভি দেখতে চায়। মানে এরা সবাই হলো ভাতিয়ারের অনেক বড় ফ্যান। বর্তমানে ভাতিয়ার অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি, আর তাই তাকে দেখতে না পারার জন্য মধ্যরাতেই তারা এসেছে তার সিনেমা দেখতে। মুরগেশ তখন কিরানের কথা মতো হলের বড় পর্দায় ভাতিয়ারের একটা সিনেমা চালু করে দেয়। সবাই সেটা বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকে। এদিকে সেই সময় একটা পরিবারের একজন মহিলা প্রেগনেন্ট ছিল। সেদিন রাতে মহিলাটার পেটে ব্যথা হয়, সবাই দৌড়াদৌড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। আর এর কিছুক্ষণ পরেই সেখানকার নার্স এসে জানায় ছেলে বাবু হয়েছে। এটা শুনে সবাই ভীষণ খুশি হয় আর ছুটে যায় বাবুকে দেখতে। এদিকে কিরানরা সবাই মনোযোগ দিয়ে ভাতিয়ারের মুভি দেখছিল। তবে হঠাৎই সেটা বন্ধ হয়ে যায়। এটা দেখে কিরান মুরগেশকে জিজ্ঞেস করে সে এটা বন্ধ করলো কেন। তখন মুরগেশ মাথা নিচু করে জানায় যে ভাতিয়ার সাহেব আর বেঁচে নেই। এই খবর শুনতেই তো কিরান স্তব্ধ হয়ে যায়। সবাই তখন ভাতিয়ারের জন্য কাঁদতে থাকে। আর কিরান তো তার এত বড় ফ্যান ছিল যে সে ভাতিয়ারের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না। তো এরপরই সবাই ভাতিয়ারের শেষ কাজ সম্পূর্ণ করে। সেই সময় একজন লোক দৌড়ে এসে কিরানকে জানায় যে তার নাতি হয়েছে। এটা শুনে সে দ্রুত হসপিটালে চলে যায় আর তার নাতিকে দেখে। তবে হঠাৎই তার মাথায় টনক নড়ে আর একটা জিনিস মাথায় আসে। তাই কিরান তাড়াতাড়ি করে রুমের ভেতরে চলে যায় যেখানে তার নাতিকে রাখা হয়েছে। সেখানে পুরুষ মানুষ ঢুকতে না দিলেও কিরান জোর করে ঢুকে পড়ে আর তার পায়ের নিচে চেক করে। ছোট্ট বাচ্চাটির পায়ের নিচে একটা তিল ছিল। আর এটা দেখে সে তার ওয়াইফকে জিজ্ঞেস করে যে তার নাতি কখন জন্ম নিয়েছে। তখন সে জানায় রাত 3:30 এই কথা শুনেই তো কিরান খুশিতে আত্মহারা হয়ে যায়। অর্থাৎ সে যা ভেবেছে তাই হয়েছে। মানে তার নাতির মতো তার প্রিয় নায়ক ভাতিয়ারের পায়েও একটা তিল ছিল। সাথে কাল রাত 3:30 ভাতিয়ার মৃত্যুবরণ করেছে। তাই কিরানের মতে ভাতিয়ার মরার সাথে সাথে তার ঘরে আর একটা ভাতিয়ার জন্ম নিয়েছে, যেটা তার নাতি। সে তো খুশিতে তার ছেলেকে গিয়ে বলে যে তাদের ঘরে ভাতিয়ার জন্ম নিয়েছে। এই কথার মানে তো কেউ বুঝতে পারে না। তাই এটা নিয়ে তাকে প্রশ্ন করা হলে সে বলে কাল রাতে যে টাইমে ভাতিয়ার মারা গেছে ঠিক সেই সময় তার নাতি জন্ম নিয়েছে। আর ভাতিয়ারের পায়ের নিচে একটা তিল ছিল, যেটা তার নাতির পায়ের নিচেও আছে। তাই সৃষ্টিকর্তা এক ভাতিয়ারকে নিয়ে দ্বিতীয় ভাতিয়ারকে জন্ম দিয়েছে, তাও তার ঘরে। এই কথাটা কিরান মনে প্রাণে বিশ্বাস করে। আর সেভাবেই সে তার নাতিকে বড় করছে একেবারে ভাতিয়ারের আদর্শে। কিরান তার নাতির নাম রেখেছে রামেশ্বর, অর্থাৎ রামু। রামুকে কিরান ছোটবেলা থেকেই ভাতিয়ারের প্রতিটা সিনেমা দেখিয়ে বড় করেছে। ভাতিয়ারের কথা, জীবনাদর্শন সবকিছু রামুকে সবসময় শুনিয়ে এসেছে কিরান। সে তো রামুকেও ভাতিয়ারের মধ্যে থাকা সব ধরনের ট্যালেন্ট শেখায়। রামুও ধীরে ধীরে ভাতিয়ারকে অনেক বেশি পছন্দ করতে থাকে। সেও কোথাও অন্যায় দেখলে দমে থাকে না। তবে রামুকে নিয়ে নানান ধরনের কমপ্লেন আসে কিরানের কাছে। তবে সে তো বুক ফুলিয়ে বলে তার নাতি কখনো ভুল কিছু করতে পারে না, কারণ সে ভাতিয়ারের আদর্শে বড় হয়েছে। এভাবেই ধীরে ধীরে রামু বড় হতে থাকে। একদিন তার বন্ধু রামুকে একটা লটারির দোকানে নিয়ে আসে। তার বন্ধুর দেখা দেখি রামু একটা লটারির টিকিট নেয় আর প্রার্থনা করে বলে সে যদি লটারি জিতে যায় তাহলে তার দাদা অর্থাৎ কিরানকে একটা বুলেট বাইক কিনে দিবে। আর এরপরই সে দেখে সে তো সত্যি সত্যি লটারি জিতে গেছে, যেটার প্রাইস ছিল প্রায় 50,000 টাকা। এটা দেখে তো রামু অনেক খুশি হয়ে যায় আর দৌড়ে সবার আগে তার বাবাকে দেখায়। সবাই তো খুবই অবাক হয় আর তাকে লাকি বলতে থাকে। সে তখন উৎসাহিত হয়ে কিরানের কাছে যায় আর তার লটারির প্রাইজ মানির ব্যাপারে বলে। তবে পর মুহূর্তেই আমরা দেখি কিরান এটা নিয়ে একটুও খুশি ছিল না। সে রামুর দিকে তাকিয়ে বলে ভাতিয়া তাদেরকে শিখিয়েছে যে নিজে পরিশ্রম
পরিশ্রম করে তারপর বাঁচতে হবে, অন্যজনের টাকা দিয়ে চলা যাবে না। যে টাকা তারা নিজেরা পরিশ্রম করে কামায়নি সেটাই তাদের কোনো হক নেই। এই কথাটা শুনেই রামুর উৎসাহিত মুখটা একেবারে চুপসে যায়। কিরণ তো তখন রামুর জেতা টিকিটটা ছিঁড়ে ফেলতে যায়, কিন্তু রামু তাকে আটকাতে থাকে। কিন্তু কিরণ তাকে ধাক্কা দিয়ে সবার সামনে সেই 50,000 টাকার টিকিট এক নিমিষেই ছিঁড়ে ফেলে। রামু তখন খুব কাঁদতে থাকে, আর সবাই তখন তাদেরকে অবাক হয়ে দেখতে থাকে। এরপর থেকে সবাই রামুদের উপর হাসাহাসি করত, কারণ তারা এত টাকা লটারি পেয়েও সেটা ছিঁড়ে ফেলেছে। আর এই সব দেখে রামুর অনেক বেশি মন খারাপ হয়। আর এই জেদ থেকে রামু আরো ভালো করে ভাতিয়ারকে জানার চেষ্টা করে। তার সব মুভি মনোযোগ দিয়ে দেখে, আর ধীরে ধীরে পুরো ভাতিয়ারের মতো হয়ে ওঠে। সব জায়গায় ভাতিয়ারের ডায়লগ ছাড়ে সে, আর তার মতোই স্টাইল করে চলাফেরা করতে শুরু করে। সে সবসময় পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এইসব দেখে কিরণ রামুকে নিয়ে অনেক গর্ব করে, আর ভাতিয়ারের মতোই ভাবতে থাকে। তবে আমরা তো দেখি রামু পরীক্ষায় নকল করে ভালো নাম্বার আনে। এই সব কিছু না জানা কিরণ খুশি হয়ে রামুকে বলতে থাকে যে ভাতিয়ার সবসময় গরিব আর সত্যের জন্য লড়ে গেছে, অন্যায় কখনো সহ্য করতো না সে। আর রামুকেও তার মতো হতে হলে বড় মনের মানুষ হতে হবে, সৎ পথে চলতে হবে। আর কিরণের স্বপ্ন রামু একজন পুলিশ অফিসার হবে। আর আমরা তো দেখি রামু তো সেই বয়সেই মেয়েদের সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। দৃশ্য চলে যায় কয়েক বছর পর। দেখা যায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লেগেছে। তখন মহিলাটা চিৎকার করে করে বলতে থাকে সে তো ইন্সপেক্টর রামুর থেকেও কিছু একটা শিখতে পারে, তাহলে সে আরো টাকা ইনকাম করতে পারবে। তো আমরা বুঝতে পারি রামু অলরেডি ইন্সপেক্টর হয়ে গেছে, যাকে একটা ফিল্ম প্রডিউসারের কাছ থেকে অনেক টাকা নেওয়ার জুলুমে কোর্টে এনে দাঁড় করানো হয়েছে। অন্যান্য পুলিশ অফিসাররাও ক্ষিপ্ত ছিল রামুর উপর, কিন্তু রামুর তো এসবে কোনো টেনশনই ছিল না। রামুকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারক রামুর পোশাক দেখে রেগে যায়, আর জিজ্ঞেস করে সে পুলিশ হয়েও এরকম জামা কেন পরেছে। আসলে রামুর পুলিশ ইউনিফর্মের প্যাটার্ন ছিল অন্যান্য পুলিশ অফিসারদের থেকে আলাদা। রামু তখন উত্তর দেয় মানুষরা যাতে তাকে সম্মান দেয় তাই সে সাফারি থেকে কাপড় সিলিয়ে এনেছে। বিচারক বলে সম্মান কাপড় পরলেই পাওয়া যায় না। রামু তখন আর কিচ্ছু বলে না। এরপর সে তাকে জিজ্ঞেস করে সে কি ফিল্ম প্রডিউসারের কাছ থেকে টাকা নিয়েছে। রামু সোজা সাপটা উত্তর দেয় তারা বেআইনিভাবে ফিল্ম বানানোর চেষ্টা করছিল, এটা রামু বন্ধ করতে গিয়েছিল, তাই তারা রামুর উপর মিথ্যা কেস করেছে। তার কথা শুনে একজন লয়ার রামুকে একটা পেপার দেখায় যেখানে লেখা ছিল রামু তার অ্যাকাউন্টে 2 লাখ টাকা জমা করেছে। এটা দেখে সে বিচারককে উল্টো পাল্টা বোঝাতে থাকে। তখন বিচারক রেগে রামুকে 6 মাসের সাসপেনশন দিয়ে দেয় আর অনেক টাকা জরিমানাও করে। এটা শুনে তো রামু কোনো পাল্টা জবাব না দিয়ে বিচারককে সেলুট দিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ সে সাসপেন্ড হওয়ার পরও কোনো কষ্ট পায়নি। তার সাসপেনশনের নিউজটা যাতে কিরণ না পায় তাই রামু তার চশমা লুকিয়ে রাখে, কারণ চশমা ছাড়া তো সে পড়তে পারে না। কিরণ তো তার নাতিকে নিয়ে খুব গর্ববোধ করত, কিন্তু সে তো আর জানে না তার নাতি কি আকাম করে বসে আছে। তো রামু বাড়ি থেকে বের হতেই কিরণের এক বন্ধু আনন্দরাজ ঘোড়ায় চড়ে আসে আর রামুকে দেখেই থেমে যায়। সে হাসি মুখে রামুকে তার কথা জিজ্ঞেস করে। তখন রামু আনন্দকে পাগলখানায় যেতে বলে, কারণ এই যুগে এসেও আনন্দ ঘোড়ায় চলাফেরা করছে। অন্যদিকে আমরা প্রিয়া স্বামী নামের একজন বড় এমপিকে দেখি। সে একটা জায়গায় তামিলের চিফ মিনিস্টারের সাথে দেখা করতে আসে। সে যে মিনিস্টারের গাড়িতে চড়ে বসে আর তাকে জানায় সেখানকার আন্দোলন এখনো চলছে, তাই সে চাইছে সেখানে একটা হামলা করবে যাতে সবাই ভয়ে আন্দোলন থামিয়ে দেয়। তবে তার কথায় রাজি হয় না মিনিস্টার। তখন প্রিয়াস্বামী মিনিস্টারকে আস্তে করে বলে এই কাজ করলে তারা আমাদেরকে মোটা অঙ্কের টাকা দিবে। এই কথা শুনেই তো মিনিস্টারের মুখ পাল্টে যায়। সে টাকার লোভে এবার ওই আন্দোলনকারীদের উপর হামলা করার নির্দেশ দিয়ে দেয়। এদিকে আমরা রামুকে দেখি সে সাসপেন্ড হওয়ার পরেও এখনো পুলিশ স্টেশনে বসে তার বন্ধুদের সাথে খুব হাসাহাসি করছে। তখনই সেখানে রামুর বদলে যাকে রাখা হয়েছে সে আসে। সে তো এসেই রামুকে পুলিশ স্টেশনে দেখে রেগে যায়। রামু তো উল্টো তাকে গিয়ে ওয়েলকাম জানায়, কিন্তু সে তাকে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। সাসপেন্ড হওয়ার পর তো তাকে ঘরে বসে থাকার কথা, পুলিশ স্টেশনে না। তার কথা শুনে রামু হেসে বাকি সব পুলিশদের থেকে বিদায় নেয় আর তাদের জানায় 6 মাস পর দেখা হবে। এই বলেই সে চলে যায়। দেখা যায় বাকি সবাইও নতুন পুলিশকে দেখে একটুও খুশি ছিল না, কারণ তারা সবাই রামুকেই পছন্দ করে। এদিকে রাতের বেলা একটা রাস্তায় ধোয়ার মধ্যে দিয়ে হঠাৎই একটা মেয়ে চলে আসে আর সে রাস্তায় দাঁড়িয়ে গাছের একটা প্যাঁচার দিকে রহস্যময় ভাবে তাকিয়ে থাকে। প্যাঁচাটাও তাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল। এর মধ্যেই মজা মাস্তি শেষে রামু তার বন্ধুকে নিয়ে বাইকে করে সে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎই একটা মেয়েকে এত রাতে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে থেমে যায়। মেয়েটি রামুকে দেখেও আবারও নিজের ধ্যানে চলে যায়। রামু তাকে অনেক কথা বলতে চাইলেও মেয়েটি তো তার কথায় পাত্তাই দেয় না। সে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যায়। কিন্তু রামুর তো মেয়েটিকে বেশ ভালো লেগে গিয়েছিল। এদিকে মেয়েটা রামুকে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই রেগে যায় আর তার কাছে এসে বলে তার কি সমস্যা, সেভাবে রাস্তা আটকে রেখেছে কেন। রামু বলতে থাকে একটা মেয়ে হয়ে এত রাতে রাস্তায় চলাফেরা করা ঠিক না। নেহাত রামু ভালো মানুষ, কিন্তু সবাই তো আর ভালো না। রামুর কথা শুনে মেয়েটা সামনে হেঁটে যায় আর তার স্কুটি নিয়ে সেখান থেকে চলে যায়। রামু তো তখনও মেয়েটার দিকেই তাকিয়ে থাকে।
তখন তার বন্ধু এসে বলে সে কি মেয়েটির নাম্বার নিয়েছে। এই শুনেই তো রামুর টনক নড়ে। এত সুন্দর একটা মেয়ে পেয়েও সে তো নাম্বার নিল না। তাই এবার সে তার বাইক নিয়ে আবারও ছুট লাগায় মেয়েটির পেছনে। তবে তার আগে একটা গাড়ি এসে রামুর বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে যায়। তবে সেটা আর একটা বাইকের সাথে ঠিকই অ্যাক্সিডেন্ট করে। এটা দেখে রামুরা তাড়াতাড়ি সেখানে গিয়ে বাইকে থাকা লোকটাকে চেক করতে থাকে, কিন্তু দেখা যায় সে সেখানেই মারা গেছে। তবে গাড়িতে একজন মেয়ে ছিল যা এখনো বেঁচে আছে, আর মেয়েটার হাতে পিস্তল ছিল। রামু তখন মেয়েটার ফোন নিয়ে তার সামনে যার নাম্বার পায় সেই নাম্বারেই কল দেয়। কলটা ধরে মানি নামের একজন লোক। রামু মানিকে জানায় এই নাম্বারের লোকের কার অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে এখনো বেঁচে আছে, তবে যে বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সে মারা গেছে। এটা শুনে আমরা মানি নামের লোকটাকে চিন্তিত হয়ে পড়তে দেখি। সে ধীরে ধীরে রামুকে জানায় ওটা পিরি স্বামীর মেয়ে মালিনী, সে যাতে একটু তাকে হসপিটালে নিয়ে আসে। রামু তখন তার কথা মতো মালিনীকে হসপিটালে নিয়ে যায়। মেয়ের খবর শুনে তো পিরি স্বামী দ্রুত হসপিটালে পৌঁছায়। সে এরপর রামুকে অনেক ধন্যবাদ জানায়, আর রামুর কোনো সাহায্য লাগলেও তাদেরকে বলতে বলে। এই কথা শুনে তো রামুও খুশি হয়ে যায়। আর সে পিরি স্বামীকে বলে তার চাকরি 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে, এই বিষয়ে যদি সে কিছু করতে পারে। এ কথা শোনা মাত্রই পিরি স্বামী মানিকে বলে সে যাতে এক্ষুনি রামুর সমস্যার সমাধান করে দেয়। এটা শুনে তো রামুও খুব খুশি হয়ে যায়। দেখা যায় পিরি স্বামীর এক কথাতেই রামু আবারও কাজে ফিরে যেতে পেরেছে। সবাই তো খুব খুশি ছিল, তাকে খুব ধুমধাম করে স্বাগত জানায়। কিন্তু এসব দেখে তো নতুন পুলিশ অফিসার জ্বলছিল। এরপর দেখা যায় মানি রামুকে কল করেই একটা সাহায্য চায়, আর সেটা হলো সেদিনের অ্যাক্সিডেন্টটা হয়েছিল মালিনীর কারণে, কারণ সে ড্রিঙ্ক করেছিল, যার জন্য একজন লোকের প্রাণ যায়। আর এই খবরটাই একজন মেয়ে ভিডিও করে গল্প আকারে সবাইকে জানিয়ে দিচ্ছিল। এই ব্যাপারটাই তাকে হ্যান্ডেল করতে হবে, যাতে কোনোভাবেই কেসের মধ্যে পিরিয়া স্বামী আর মালিনীর নাম না আসে। মানির কথা শুনে রামু ভাবে হয়তো তারা ন্যায় বিচার পাওয়ার জন্য রামুর কাছে সাহায্য চাচ্ছে, তাই সে রাজি হয়ে যায় কেসটা হ্যান্ডেল করতে। এরপরই মানি রামুকে একটা ভিডিও পাঠায় যে এই মেয়ে খবর ছড়াচ্ছে আর কি কি কথা বলছে। রামু ভিডিওটা অন করে যা দেখে সেটা দেখে তো রামুর চোখ ভিডিওতেই আটকে যায়, কারণ ওই ভিডিওটা ছিল সেদিন রাতের ওই মেয়ের, যার সাথে রামুর রাস্তায় দেখা হয়েছিল। আর এক দেখাতেই রামুর মেয়েটাকে পছন্দ হয়ে গিয়েছিল। রামু এখানে জানতে পারে মেয়েটির নাম উ, আর ও নিজেকে একজন তান্ত্রিক দাবি করছে। আমরা দেখি ভিডিওতে ও ফিল্মের স্টাইলে বলছিল যে সেদিন রাতের অ্যাক্সিডেন্টের কথা সে একদিন পরে জানতে পারে। এরপর অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লোকটার ব্যাপারে খোঁজ নেয় সে। লোকটার বাড়ি থেকে তার কিছু জিনিসপত্র নিয়ে সে লোকটার আত্মার সাথে কথা বলার চেষ্টা করে, আর জানতে পারে যে মেয়েটার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা মারা যায়, সে মেয়েটার এখনো কোনো শাস্তি হয়নি। এদিকে রামু এই পুরো ভিডিওটায় ও এর কথা শোনার বদলে তার দিকেই তাকিয়ে থাকে। তখন তার ওই বন্ধুরা ভিডিওটা দেখে বলে এটা তো সেই রাতের মেয়েটা। রামু বলে ওই দিন সেই মেয়েটার নাম্বার নিতে পারেনি, আর আজ এই মেয়েটাকেই নিয়ে সে কেস হ্যান্ডেল করবে। এরপর আমরা দেখি ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়। রামু প্রথমেই ওকে প্রশ্ন করে যে ও আবার কেমন নাম। ও তখন রামুকে পাল্টা প্রশ্ন করে যে রামেশ্বর কেমন নাম। রামু আর কি বলবে কিছুই বুঝতে পারে না, তাই সে ওর সাথে হাত মেলায়। এরপর তার দিকে তাকিয়েই থাকে। তখন ও রামুকে বলে তাকে এখানে কি জিজ্ঞেস করার জন্য ডাকা হয়েছে। রামু এবার ভাবতে থাকে যে সে এখানে কেন এসেছে। তখন ও রামুকে মনে করিয়ে দেয় যে সে এখানে ওকে ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে। এটা মনে পড়তেই রামু ওকে জিজ্ঞেস করে যে সে কিভাবে জানলো যে ওই লোকটার খুনি এখনো সাজা পায়নি। ও বলে সে তো ভিডিওতে বলেছিল যে সে ওই লোকটার আত্মার সাথে কথা বলেছে। রামু তখন বলতে থাকে তাই নাকি, কিন্তু সে সব আত্মাটাত্মাই বিশ্বাস করে না। এবারও উঠে এসে রামুকে বিশ্বাস করানোর জন্য বলতে থাকে তার পরিবারের যে কেউ মারা গিয়েছে তার নাম বলতে। রামু তখন অবাক হয়ে তার দাদির নাম বলে আর ও এর কর্মকাণ্ড দেখে। এবার সে রামুর হাত ধরে কিছু একটা করে। এদিকে ও রামুর হাত স্পর্শ করেছে এটা দেখেই তো রামু শকড হয়ে যায়। ও এখানে চোখ বন্ধ করে কিছু একটা করছিল, কিন্তু পারছিল না। তাই সে এবার রামুকে দাঁড় করায় আর বলে তার দাদি তাকে বলেছে তাকে মনোযোগী হতে হবে। রামু তো কিছুই বুঝতে পারে না। এদিকে হুট করে ও রামুর দিকে মাথা রেখে কিছু একটা করতে থাকে। রামু তো এবার বরফ হয়ে জমে যায়। তার নিজেকে যেন নিজেরই বিশ্বাস হচ্ছিল না। রামুর তো হার্টবিট অনেক জোরে জোরে বাজছিল। তার হার্ট এত জোরে বিট করছিল যে ও সেটা অনুভব করতেই রামুর থেকে ছিটকে সরে যায়। কিছুক্ষণ পরে ও নিজেকে সামলে আবারও রামুর কাছে আসে। রামুর তো এবার অনেক বেশি ভালো লাগছিল। সে তো ওকে নিয়ে কল্পনাও করতে শুরু করে, কিন্তু এই দৃশ্য আর বেশিক্ষণ চলে না, কারণ তখন সেখানে আরেকজন পুলিশ অফিসার চলে আসে, যেটা দেখে ও রামুকে ছেড়ে দেয়। আর যাওয়ার আগে বলে তার দাদি তাকে বলেছে রামু যাতে তার খেয়াল রাখে আর দ্রুত বিয়ে করে নেয়। আর সবচেয়ে জরুরি কথা হলো রামু যাতে তার দাদাকে বেশি বোকা না বানায়। এই বলেও সেখান থেকে চলে যায়। লাস্টের কথা শুনে রামু ভাবতে থাকে ও কিভাবে জানলো যে সে তার দাদাকে বোকা বানায়, নাকি সত্যি সত্যি সে আত্মাদের সাথে কথা বলতে পারে। তো এসব নিয়ে খুব একটা না ভেবে সে তার স্টেশনের দিকে চলে যায়। রাস্তায় রামু অনেকগুলো মানুষদের দেখতে পায় যারা সবাই হাতে মোবাইল নিয়ে মনোযোগ দিয়ে কিছু করছিল, কিন্তু সে তো কিছুই বুঝতে পারছিল না।
তাই সে পুলিশ স্টেশনে গিয়ে তাড়াতাড়ি করে নিউজ চ্যানেল খোলে। আর সেখানে এই নিউজ হচ্ছিল যে সোশ্যাল মিডিয়ায় ইয়েলো ফেসের একজন হ্যাকারের আইডি থেকে পোস্ট হয়েছে, যেখানে বলা হয়েছে তারা SM পার্টির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে ফেলেছে আর জানতে পেরেছে আগামীকাল আন্দোলন চলাকালীন বড় বড় প্রভাবশালী লোকেরা সেখানে হামলা করবে আর নিরীহ মানুষদের মেরে ফেলবে। এরপর প্রভাবশালী লোকেরা এই জিনিসটাকে ধামাচাপাও দিয়ে দিবে, তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে এই নিউজটা পিরিয়া স্বামী আর মালিনী দেখে। মালিনী তো অনেক বেশি রেগে যায়, কারণ পিরিয়া স্বামীও এই আন্দোলনে হামলার মধ্যে জড়িত আছে। একবার যদি তাদের নাম বাইরে চলে আসে তাহলে তাদের সম্পূর্ণ টাকা চলে যাবে, সাথে তাদের ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। অন্যদিকে মিনিস্টারও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এই নিউজটা দেখে। সে রেগেমেগে পিরিয়া স্বামীকে কল করে, কারণ পিরিয়া স্বামী তাকে এই বুদ্ধি দিয়েছিল। এখন সবকিছু সামনে আসলে তার সব ধ্বংস হয়ে যাবে। পিরিয়া স্বামীর সাথে মিনিস্টার তার ফোনে কথা বলে আর তাকে অনেক বকাঝকা করে, এইসব তাকে বন্ধ করতে বলে। তখন পিরিয়া স্বামী মিনিস্টারকে টাকার কথা মনে করিয়ে দেয়। তখনই তো মিনিস্টার চুপ হয়ে যায়। পিরিয়া স্বামী জানায় তারা ওই ইয়েলো ফেসের টিমকে ধরে নিবে আর তাদেরকে দিয়ে জনগণকে জানাবে যে তারা ভিডিওতে যে যে তথ্য দিয়েছে সেই সব ভুল ছিল। তখন জনগণ তাদেরকেই বিশ্বাস করবে। এবার মিনিস্টার চুপ হয়ে যায় আর বলে সত্যিই কি এত কিছু হওয়ার পর তারা পুরো টাকাটা পাবে? তখন পিরিয়া স্বামী মিনিস্টারকে আশ্বাস দেয় যে তারা পুরো টাকাটা পাবে, সমস্যা নেই। এরপর সে যাদের সাথে ডিল করেছিল তারা এখন টাকা দিতে কিছুটা দ্বিধা করছিল দেখা যায়, কারণ তাদের প্ল্যান কমপ্লিট হওয়ার আগেই সেটা লিক হয়ে গেছে। এখন জনগণ সবাই সতর্ক থাকবে। তবে পিরিয়া স্বামী সবাইকে আশ্বাস দেয় যে তার প্ল্যান সাকসেসফুল হবে, আর তাদের যদি বিশ্বাস না হয় তাহলে প্ল্যান কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত সে তার সকল সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রাখবে। এই কথাই তখন লোকেরা রাজি হয়ে যায়। এরপর সে মানিকে দিয়ে নিউজ চ্যানেলগুলো সামলে নেয় আর নিউজে জানায় যারা এই ইয়েলো হ্যাকার দলকে খুঁজে দিতে পারবে তারা মোটা অঙ্কের টাকা প্রাইজ মানি পাবে। এছাড়াও তারা পুরো টিম মিলে ইয়েলো হ্যাকারদের খুঁজে বের করার পরিচালনা করছে। এদিকে রামও এই নিউজ শুনে কিছুটা ভাবনায় পড়ে যায়। অন্যান্য পুলিশরাও এই কথা শুনে ইয়েলো হ্যাকারদের খুঁজে বের করতে চায়, কারণ এটা করতে পারলে তো তাদের ক্যারিয়ার সেটেল। এরপর আমরা দেখি রামু আর তার কলিগ মিলে পিরিয়া স্বামীদের কাছে যায় দেখা করতে, কিন্তু চলমান কনটেক্সটের জন্য পিরিয়া স্বামী সহ সবাই খুব চিন্তিত ছিল। রামু তখন তার সাথে কথা বলতে আসলে মানে তাকে পরে আসতে বলে, কিন্তু সে যখন ইয়েলো ফেসের কথা বলে তখনই পিরিয়া স্বামী থেমে যায় আর রামুকে তার কাছে ডাকে। সে বলে সে নিউজে দেখেছে তারা ইয়েলো ফেস হ্যাকারদের ধরতে একটা টাস্ক ফোর্স টিম তৈরি করবে আর রামুও সেই টিমে জয়েন করতে চায় আর ইয়েলো ফেস গ্রুপকে ধরতে সাহায্য করতে চায়। রামুর কথা শুনে পিরিয়া স্বামী কিছুক্ষণ ভেবে চিন্তে মানিকে বলে রামুকেও তাদের টিমে জয়েন করিয়ে নেয়, কারণ তার কাছে মনে হচ্ছে রামুর দ্বারা এই কাজটা করা সম্ভব আর সে পারবে। এরপর পরের দিন রামুকে সাথে করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে মূলত সব ধরনের গোপন সভা ও প্ল্যানিং হয়ে থাকে। রামু সেখানে প্রথমবার এসে সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। দেখা যায় সেখানে রামু সহ আরো বড় বড় পুলিশ অফিসার, MP সবাই ছিল। মূলত এরা সবাই মিলে টাস্ক ফোর্স নিয়ে কাজ করবে, সবাই প্ল্যানিং করে ইয়েলো টিমকে ধরবে। রামু তখন ছোট আর নতুন হয় তাকে কেউ বেশি একটা পাত্তা দিচ্ছিল না, তাই তারা তাদের মতোই সভা শুরু করে দেয়। তবে সবার মনে একটাই প্রশ্ন ছিল যে ওই হ্যাকাররা কিভাবে তাদের প্ল্যানিং জানতে পারলো, যেটা জানা অসম্ভব ছিল, কারণ ওই ওয়েবসাইটটা শুধুমাত্র 3 জনের কাছে ছিল। তখন রামুর টনক নড়ে আর সে মানিকে জিজ্ঞেস করে তার ফোন কি কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিল আর পরে কি সেটা সে আবার খুঁজে পেয়েছিল। মানিক কিছুক্ষণ ভেবে পরে বলে সেদিন 22 মে ডিবি অফিসারের ছেলের জন্মদিনের পার্টি ছিল আর ওই দিন হঠাৎই তার ফোনটা হারিয়ে যায়, তবে কিছুক্ষণ পর সেটা আবারও ফিরে পায় সে। কথা শুনে তখন ডিবি অফিসার আর প্রাইম মিনিস্টারও জানায় তাদের ফোনও সেদিন হারিয়ে গিয়েছিল। এখন সবাই বুঝতে পারে ওই দিন তাদের 3 জনের ফোন নিয়ে হ্যাক করা হয়েছে। এখন রামুই তাদের সবাইকে প্ল্যান বলে যে তারা কিভাবে ইয়েলো ফেস গ্রুপ ধরতে পারবে, যেহেতু মানিদের ফোনের সব অ্যাক্সেস এখন ইয়েলো হ্যাকার সহ অন্যান্য হ্যাকার টিমের কাছে থাকবে, কারণ হ্যাকাররা আলাদা আলাদা টিম হলেও তাদের সবার মধ্যে একটা কানেকশন আছে বা থাকে। আর যখন তারা অন্য কোনো একটা হ্যাকার টিমকে আটকে রাখবে সেই খবর শুনে ইয়েলো টিমের লোকেরা অবশ্যই সেই হ্যাকারদের পুলিশদের থেকে বাঁচাতে আসবে, আর সেই সুযোগেই তারা ইয়েলো ফেস হ্যাকারদেরকেও ধরে ফেলতে পারবে। এদিকে আমরা দেখি কিরানের ছোট নাতিন কিরানকে তার চশমা খুঁজে এনে দেয়। কিরান তার চশমা পেয়ে সেটা পরে খবরের কাগজ পড়তে থাকে আর তখনই তার চোখে পড়ে রামুর সাসপেন্ড হওয়ার খবরটা। এটা দেখে সে তো সাথে সাথে রামুর মার কাছে জানতে চায় যে নিউজটা কি সত্যি। রামুর মার কি বলবে বুঝতে পারে না, তাই সে সত্যিটাই বলে দেয়। কিন্তু কিরান কিছুতেই রামুকে দোষ দিচ্ছিল না। সে তো ভাবছিল সবাই রামুকে ফাঁসিয়ে সাসপেন্ড করেছে, তাই সে তখনই বেরিয়ে যেতে নেয় পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। তার নাতির প্রতি হওয়া এই অন্যায় সে মেনে নিবে না, কিন্তু তার নাতি যে কি তা তো আমরা সবাই জানি। তো তখনই সেখানে উপস্থিত হয় রামুর বাবা। কিরানকে এরকম অস্থির হতে দেখে রামুর বাবা জিজ্ঞেস করে কি হয়েছে, সে এমন করছে কেন। তখন কিরান রামুর সাসপেনশনের ব্যাপারটা জানায়। রামুর বাবা মা তো আগে থেকেই জানতো, কিন্তু কিরান চিন্তা করবে দেখে তারা এটা তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু এখন জানতে পেরে কিরান বেশি অস্থির হয়ে পড়ে, তাই রামুর বাবা এবার রেগে যায় কিরানের জন্য। কিরান এখানে বারবার বলছিল তার নাতির কোনো দোষ নেই, তার নাতি বড় মেডেল জিতেছে, এত বড় পুলিশ অফিসার হয়েছে,
তাই আমি নিশ্চিত তাকে ফাঁসানো হয়েছে। সে বলতে থাকে সে রামুকে খুব ভালো করে চেনে। এ কথা শুনে রামুর বাবা এবার চিৎকার করে বলে যে সে রামুর ব্যাপারে কিছুই জানে না। রামু তার মেডেল জেতেনি, সে সেটা কিনেছে শুধুমাত্র তার জন্য। সে ভাতিয়ারকে বাস্তবে কখনো দেখেনি, সিনেমায় দেখেছে। বাস্তব আর সিনেমা এক হয় না। রামু কিরণকে ভালোবাসে দেখে তাকে গর্ভবোধ করানোর জন্য সবকিছু কিনে নেয় যাতে তার দাদা তাকে নিয়ে খুশি থাকে। নাহলে তো আজকাল সমাজে পুলিশ হওয়া এত কিছু জেতা মেধা দিয়ে কখনো হয় না। এসব কথা শুনে কিরণ সেখানেই স্তব্ধ হয়ে যায়। এত সত্য সে আগে কখনো শোনেনি। রামু কিরণের স্বপ্ন পূরণ করার জন্য এত কিছু করেছে, তবে এর পেছনে লুকিয়ে থাকা আসল সত্যই সে জানতো না। কিরণ তখন আর কাউকে কিছু না বলে ভাতিয়ারের ছবিগুলোর দিকে তাকিয়ে কাঁদতে থাকে। এদিকে আমরা দেখি পুলিশরা অন্য হ্যাকারদের লোকেশনে গিয়ে সবগুলো হ্যাকারকে আটক করে ফেলে। বাইরে রামু সহ সবাই ছদ্মবেশে দাঁড়িয়েছিল, কেউ বাইরে থেকে আসে নাকি সেটা দেখার জন্য, আর ভেতরের সবাইকে তো তারা আটক করে রেখেছে। এরই মাঝে রামুর মা রামুকে কল করে সব জানিয়ে দেয় যে কিরণ নিউজ পেপারে তার সাসপেন্ড হওয়ার নিউজটা পড়ে নিয়েছে। আর এসব নিয়ে রামুর বাবার সাথে কিরণের অনেক ঝামেলাও হয়েছে। আর রামুর বাবা রেগে মেগে কিরণকে সব বলে দিয়েছে তার ব্যাপারে। এই কথা শুনে রামু ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে কিরণের কাছ থেকে সবকিছু লুকিয়ে রেখেছিল যাতে কিরণ তাকে নিয়ে চিন্তা না করে। এখন তো সব সে জেনে গেছে। রামু যে এখন কি করবে কিছুই বুঝতে পারে না। তাই সে তার মাকে জানায় সে বাসায় এসে দাদাকে বোঝাবে। এরপর সে আবারও গাড়িতে গিয়ে বসে। দেখা যায় অন্য হ্যাকার টিমকে আটকের খবর ইয়েলো টিম হ্যাকারদের জানানোর জন্য তারা যে প্ল্যান করে সেটা হলো, যেহেতু মানিদের ফোনের সব অ্যাক্সেস এখন ইয়েলো টিমদের হাতে, তাই প্রাইম মিনিস্টার এখন তার ফোনে একজনকে কল করে জানাবে যে তারা কোন হ্যাকারদের আটক করে রেখেছে তাদের দোষারোপ করার জন্য। যে কথাগুলো সবটাই ছিল স্ক্রিপ্টেড, আর তাদের কথা অনুযায়ী কাজও হয়। কিছুক্ষণ পর বাহির থেকে একজন ছেলে এসে ওই রুমে নক করে। তখন নিবাস নামের অফিসারটি ছেলেটাকে ভেতরে নিয়ে তাকেও আটক করে রাখে। তার একটু পরে পিজা ডেলিভারি ম্যান আসে সেখানে। নিবাস একটু সন্দেহজনকভাবে পিজাটা নিয়ে লোকটাকে পাঠিয়ে দেয়। এরপর পিজার ভেতরে চেক করে দেখে সেখানে একটা চিপ লুকানো ছিল। এটা দেখে নিবাস তাড়াতাড়ি করে চিপটা স্ক্যান করে আর দেখে সেখানে একটা ভিডিও অন হয় যেটা ইয়েলো ফেসের ছিল। অর্থাৎ রামুদের প্ল্যান অনুযায়ী ইয়েলো ফেস হ্যাকারদের কাছে খবরটা পৌঁছে গেছে। ইয়েলো ফেস লোকটা এই হ্যাকারদের পালানোর বার্তা দেওয়ার জন্য ভিডিওটা দিয়েছে। এটা দেখে নিবাস তাড়াতাড়ি করে রামুকে জানায় ওই পিজা ডেলিভারি ম্যানকে ফলো করতে। রামুও তখন তাড়াতাড়ি করে তার বাইক নিয়ে ওই ডেলিভারি ম্যানকে ফলো করে। বাকি সবাই চারিদিক দিয়ে ছড়িয়ে যায় তাকে ধরার জন্য। এরপর একটা সময় তারা ডেলিভারি ম্যানের কাছে চলে যায়। দেখা যায় ডেলিভারি ম্যান সাজা লোকটা তার কাপড় বদলে অন্য কোথাও চলে যায়। এটা দেখে তারা শিওর হয়ে যায় যে এটাই ইয়েলো ফেস হ্যাকারদের টিমের লোক। তাই এবার রামু লোকটার পেছন পেছন যায়। একটা সময় ছেলেটা একটা নির্জন জায়গায় গিয়ে লুকায়, আর সেখানেই ইয়েলো টিমের বাকি লোকেরাও আসে। আর তখনই রামু তাদের সামনে গিয়ে তাদেরকে ধরে ফেলে। সবাই তো ভয় পেয়ে পালাতে যায়, কিন্তু চারিদিক দিয়ে পুলিশরা তাদেরকে ধরে ফেলে, তাই তারা আর পালাতে পারে না। এরই মাঝে রামুর বাড়ি থেকে কল আসে। সে কল রিসিভ করে কানে নিতেই খবরটা শুনে সেখানেই স্তব্ধ হয়ে যায়। তার তো হাত পা অবশ হয়ে যায়। সবাই তখন হ্যাকারদেরকে আটক করে নিয়ে যাচ্ছিল। রামু তখন মানিকে জানায় তার দাদা আর বেঁচে নেই, অর্থাৎ কিরণ মৃত্যুবরণ করেছে। এ কথা শুনে মানি রামুকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বলে। রামু তখন কোনো মতে নিজেকে সামাল দিয়ে বাড়িতে যেতে থাকে। রামুর মাথায় এখন শুধু তার দাদার কথা ঘুরপাক খাচ্ছিল, যে কিভাবে কিরণ রামুকে ছোট থেকে ভালো আদর্শ দিয়ে বড় করে এসেছে, কত কিছু শিখিয়েছে। তাই রামু ও কিরণকে অনেক ভালোবাসতো। আর সেই কিরণ আজ রামুর সত্য সহ্য করতে না পেরে মারাই গেল। রামু তখন তার বাড়িতে গিয়ে দেখে বাড়ি ভর্তি মানুষ তখন কান্না করছে। রামু তো স্তব্ধ হয়ে শুধু তার মৃত দাদার মুখটা দেখছিল। কিরণের বন্ধুরা সবাই কিরণকে দেখতে চলে আসে, সাথে তারা রামুকেও সান্ত্বনা দেয়। কিরণের বন্ধু বাবু সবচেয়ে বেশি শোকাহত ছিল। সেখানে ও আসে কিরণকে দেখতে, তবে সারাটাক্ষণ রামু নিশ্চুপ ছিল। এদিকে ইয়েলো টিমকে ধরে নিয়ে পুলিশরা সবাইকে পিটাতে থাকে, কারণ পুলিশরা হ্যাকারদের দিয়ে একটা কন্ট্রাক্ট সাইন করাবে, যেখানে লেখা থাকবে ইয়েলো ফেস টিমরা মিডিয়ার সামনে গিয়ে বলবে তারা ভিডিওতে যা যা বলেছে সব গুজব ছড়ানোর জন্য বলেছে, আর সব দোষ তাদের উপর নিয়ে নিবে। এরপর পুলিশরা হ্যাকারদের মেরে কন্ট্রাক্টটা সাইনও করিয়ে নেয়। এদিকে পিরিয়া স্বামীদের আর একটা প্ল্যান ছিল যে তারা হ্যাকারদের দিয়ে মিডিয়াতে মিথ্যা বলিয়ে সব দোষ হ্যাকারদের দিয়ে দিবে। এরপর লুকিয়ে তারা হ্যাকারদের মেরে ফেলবে। রাতে কিরণের লাশকে ঘরেই রাখা হয়। পরের দিন শেষ সংস্কার করার জন্য রামু তার দাদার লাশের আশেপাশে ঘোরাঘুরি করছিল। তখনই সে খেয়াল করলে তার মনে হয় যে ভাতিয়ারের ছবিগুলো তার দিকেই তাকিয়ে আছে। সে তখন একটু ভয় পেয়ে যায় আর ভেতরে গিয়ে দ্রুত পানি খেয়ে নেয়। এরপর আবারও কিরণের কাছে আসতেই তার মনে হয় কেউ তার নাম ধরে ডাকছে। রামু আয়নার দিকে তাকিয়ে তাকে দেখতে পায়, তবে আয়নায় রামুর চেহারা পাল্টানো ছিল।
তাকে ভাতিয়ারের মতো লাগছিল। এটা দেখেই তো সে ভয় পেয়ে যায়। তখন আমরা দেখি কিরণ স্বর্গ থেকে ভাতিয়ারকে বলছে সে তো এখন মারা গেছে, তাই রামুর দেখভালের সকল দায়িত্ব সে ভাতিয়ারের কাছে দিচ্ছে। আর এরপরেই আমরা দেখি রামু চোখে কালো পট্টি পরে বাবু সেই ঘোড়াতে চড়ে বসে। এদিকে পুলিশ ইয়োলো হ্যাকারদের নিয়ে যাচ্ছিল মিডিয়াতে জবাব দেওয়ার জন্য, তাই তারা হ্যাকারদের আগে থেকেই সবকিছু শিখিয়ে দিচ্ছিল। এরপর হ্যাকারদের মেরেও ফেলা হবে। ইয়োলো হ্যাকাররা তো অনেক বেশি ভয়ে ছিল, তাই গাড়ি থেকে নামতেই তারা পালিয়ে যেতে চায়, কিন্তু তার আগে পুলিশরা তাদেরকে ধরে ফেলে আর মেরে নিয়ে যেতে থাকে সেখান থেকে। তখনই সেখানে ঘোড়ায় চড়ে আসে চোখে পট্টি বাঁধা একজন লোক। আমরা বুঝতে পারি এটাই রামু। সে ঘোড়া থেকে নেমে যায়। তখনই একটা লোক রামুকে মারতে আসলে সে এক ধাক্কায় লোকটাকে দূরে সরিয়ে দেয়। আমরা তখন দেখি রামুর শরীরে হঠাৎ করেই অনেক বেশি শক্তি চলে এসেছে। সে তো এক এক করে সবাইকে মারতে থাকে। এটা দেখে বাকি সব পুলিশরা এসে রামুর উপর হামলা করে, কিন্তু সে সবাইকে মেরে ওই হ্যাকারদের বাঁচিয়ে তাদেরকে তার সাথে করে নিয়ে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। আমরা দেখি রামু তার হাতে মারার দাগ দেখে অনেক অবাক হয়। এছাড়াও সে নিজেকে অনেক দুর্বল মনে করছিল। এর মানে আমরা বুঝতে পারি কালকে রাতে রামু সবগুলো পুলিশদের মেরে হ্যাকারদের যে বাঁচিয়েছে এ ব্যাপারটা রামু নিজেও জানে না, কারণ সেটা তো রামু ছিলই না। ওইটা ছিল রামুর মধ্যে থাকা ভাতিয়ারের আত্মা। অর্থাৎ কিরণের মৃত্যুর পর রামু কোথাও ভুল করলে ভাতিয়ার তখন রামুর ভেতর গিয়ে সবকিছু সঠিক করে দেয়। আর ওই ইয়োলো হ্যাকাররা ভালো ছিল। তারা মুখোশধারী শয়তান মিনিস্টার আর এমপি সত্যের মুখোশ ফাঁস করতে চেয়েছিল। জনগণের কাছে তাদের আসল সত্যিটা আনতে চেয়েছিল, কারণ তারা সবাই সাধারণ জনগণের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছিল। আর সেদিন যেহেতু রামুর চোখ বাঁধা ছিল আর মুখটা কিছুটা অন্যরকম ছিল, তাই কেউ বুঝতে পারেনি যে সেটা রামু ছিল। যাক, সেদিন কিরণের শেষ সংস্কার সম্পূর্ণ হয় আর রামুর কলিগরা এসে তাকে খবর দেয় যে কাল রাতে কেউ একজন ঘোড়ায় চড়ে এসে সব পুলিশ অফিসারদের মেরে ইয়োলো হ্যাকারদের বাঁচিয়ে নিয়ে গেছে। সবাই ওই লোকটাকে ভাতিয়ারের মতো শক্তিশালী বলছে। খবরটা শুনে রামু অনেক বেশি অবাক হয়ে যায়, অথচ সে তো জানতই না যে ওই মহান কাজটা রামু নিজেই করেছে। সেদিন রাতে রামু ঘুমিয়ে পড়েছিল। তখনই তার চোখে ভেসে ওঠে যে এলাকায় কোথায় কোথায় অনৈতিক কাজ চলছে। আর একটু পরেই রামু উঠে বসে। তার চোখে তখন পট্টি বাঁধা ছিল, অর্থাৎ ভাতিয়ার এখন আবার রামুর ভেতরে চলে এসেছে। তো যেখানে যেখানে অন্যায় হচ্ছে বা মানুষ বিপদে পড়ছে সেসব জায়গাতেই রামুর রূপে ভাতিয়ার সব জায়গায় ছুটে যাচ্ছে আর অন্যায়কারীদের মেরে ভালো মানুষদের বাঁচাচ্ছে। সেদিন রাতে রামু শহরের প্রতিটা কোনায় কোনায় গিয়ে সব অন্যায় রোধ করেছে। আর চারিদিকে তখন এসব নিয়েই কথা শুরু হয়ে গিয়েছিল। তো দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। রামু আরো বেশি দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে বুঝতে পারছিল না সে কি এমন করেছে যার জন্য এত দুর্বল লাগছে তার। তখনই রামুকে কিছু লোক এসে জানায় কাল রাতে কেউ একজন ভাতিয়ার সেজে ঘোড়ায় চড়ে এসে তাদের সবাইকে মেরে গেছে। রামু তো এই কথা শুনে অবাক হয়ে যায়। লোকগুলো বলে ওই ভাতিয়ারটা নাকি কিছুটা রামুর মতো দেখতে ছিল। রামু তো এইসব কিছুই বিশ্বাস করে না, কিন্তু আমরা দেখি পরের দিন এই নিউজটা মানুষের মুখে মুখে সহ পুরো মিডিয়া জুড়ে ছড়িয়ে যায় যে রাতে ভাতিয়ার এসে সবাইকে মেরে চলে যাচ্ছে। এই কনটেক্সট নিয়ে সবাই নানা ধরনের আলোচনা শুরু করে। রামু এরপর তার ডিউটিতে চলে যায়। তখন পিরিয়াস্বামী রামুকে ডেকে পাঠায়। রামুও তার অফিস রুমে যায়। তখন পিরিয়াস্বামী সুন্দর করে রামুকে বলে ইয়োলো হ্যাকার টিমরা পালিয়ে গেছে, তাই এখন সে রামুকে সব দায়িত্ব দিতে চায় আবার হ্যাকারদের ধরে আনার জন্য। আর যদি সেটা করতে পারে তাহলে রামুর পুরো লাইফ সেট হয়ে যাবে। আর এরই সাথে ওই হ্যাকার টিমদের সাথে রামুকে ভাতিয়ারকেও খুঁজে বের করতে হবে। আর যদি সেটা না পারে তাহলে রামুর জীবন রিস্কে থাকবে। আর এই কাজটা রামুকেই করতে হবে, তাও শুধুমাত্র 10 দিনের ভেতর। তো পিরিয়াস্বামী রামুকে হুমকি দিল নাকি আদেশ দিল কিছুই বুঝতে পারে না সে। পিরিয়াস্বামী বলে সে অনেক কষ্ট করে ছোট থেকে একটু একটু করে এই পর্যায়ে এসেছে, কিন্তু তখন তো আমরা দেখতে পাই আগে পিরিয়াস্বামী সব বড় বড় মিনিস্টারদের নিজের হাতে মেরে দুর্নীতি করে খুন খারাপি করেই এই পর্যন্ত এসেছে। আর যেটা ভাতিয়ার জানলেও রামু এখনো জানে না। রামু তখন পিরিয়াস্বামীকে কথা দিয়ে তার কাজ শুরু করে দেয়। সে আবারও নতুন করে শুরু করে ইয়োলো টিমদের খোঁজার কাজ। তবে এখনো রামুর মাথায় কিছুই ঢুকছিল না। তার চোখে এমন এমন জিনিস ভাসছিল যেগুলো রামু করেইনি। তবে সেখানে রামু ঘোড়ায় ভাতিয়ারের জায়গায় নিজেকে দেখতে পায়, তাই সেই সবকিছুর উত্তর খুঁজতে গিয়ে তার মনে পড়ে ওর কথা। রামু আর দেরি না করে সেদিনই ওর কাছে চলে যায়। ও তো রামুকে দেখেই বুঝতে পারে সে সুস্থ নেই, তাই সে আরেকবার তার বুকে মাথা রাখে আর তাকে রিড করতে চায়। তখন সে বুঝতে পারে রামু একদমই নর্মাল নেই, তাই ও এবার রামুকে তার বাবার কাছে নিয়ে যায়। কারণ ওর বাবা একজন ডক্টর, তাই সেই সবে এক্সপার্ট বেশি। ওর বাবা রামুকে চেক আপ করে, কিন্তু হঠাৎই রামু উঠে বসে
তখন তার মুখ পাল্টে যায়, অর্থাৎ আবারও ভাতিয়ার এসেছে তার মধ্যে। ওর বাবা ভাতিয়ারকে দেখে তো বিশ্বাসই করতে পারে না, তাই সে তাড়াতাড়ি করে একটা ওষুধ খেয়ে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। ও তখন অবাক হয়ে যায় যে এখানে কি হচ্ছে। তবে রামুর অন্যরকম আচরণ দেখে সে বুঝতে পারে এটা রামু না, তাই ও রামুকে রিড করে শিওর হয় যে এটা ভাতিয়ার। তখন রামু ওকে যাওয়ার আগে বলে যায় ভাতিয়ার যে রামুর ভেতর আছে এটা যাতে রামু কখনো না জানতে পারে। এরপর রামু ঘোড়ায় চলে যায়। তারপর আমরা দেখি রামু অনেকগুলো খাবার নিয়ে একটা জায়গায় চলে আসে যেখানে ইয়েলো টিমের হ্যাকাররা সবাই ছিল, অর্থাৎ রামু তাদেরকে এখানে লুকিয়ে রেখেছে। তারা রামুকে এখানে দেখে অনেক খুশি হয়। রামু তো সবাইকে খেতে দেয়। এদেরকে খুশি দেখে রামু অনেক খুশি হয়। এরপর সবাইকে রেডি থাকতে বলে, কারণ 3 রাতের মধ্যে খেলা আরো কঠিন হয়ে যাবে। এরপর রামু সবাইকে রেখে সেখান থেকে চলে যায়। পরের দিন রামুর অবস্থা আবারও এক হয়। সে মনে করতে থাকে সে বাড়িতে কিভাবে এসেছে, কারণ কাল রাতে ওদের বাড়িতে যাওয়ার পর তার আর কিছুই মনে পড়ছিল না। এসব নিয়ে সে অনেক বেশি চিন্তিত ছিল। তখন মানি রামুকে কল করে আর বলে ভাতিয়ারকে বের করার উপায় সে পেয়ে গেছে। এই কথা শুনে রামু তাড়াতাড়ি সেখানে যায় আর দেখে সেখানে ও বসে আছে। তার মানে ওর মাধ্যমে তারা ভাতিয়ারকে বের করবে। রামু তো খুবই অবাক হয়ে যায় আর বলে এই মেয়ে তাদেরকে কি সাহায্য করবে। তখন মানে রামুকে একটা ভিডিও দেখায় যেটা ওদের বাড়ির সিসিটিভি ফুটেজ ছিল, যেখানে ভাতিয়ার তার ঘোড়া নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ভাতিয়ারের মুখ দেখা যাচ্ছিল না। তাই তারা ওর সাহায্য নিবে ভাবে। রামু তখন ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর রামুরা সবাই মিলে ওদের বাড়িতে চলে যায়। সেখানে তার শিখিয়ে দেওয়া অনুযায়ী পুলিশরা তাকে বেঁধে ফেলে যাতে সে বিপদে পড়ার নাটক করে ভাতিয়ারকে আনতে পারে আর পুলিশরা তাকে ধরতে পারে। রামুরা তো ওকে বেঁধে নিচে চলে যায়। তখন ও চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে বারবার ডাকতে থাকে, কিন্তু ভাতিয়ার কিছুতেই আসছিল না সেখানে। তখন ও একজন পুলিশকে বলে তাকে থাপ্পড় দিতে। পুলিশটা কিছুক্ষণ ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরই সে তাকে এক থাপ্পড় দিতেই ও আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। এদিকে নিচ থেকে ক্যামেরা দিয়ে সব অফিসাররা ছাদে নজর রাখছিল। থাপ্পড় দেওয়া দেখে তো সবাই অবাক হয়ে যায়। তবে এইবারও চিৎকার করতেই হুট করে পুরো বাড়ির লাইট চলে যায়। কেউ অন্ধকারে কিছু দেখতে পারছিল না। এর মধ্যে একজন বাইরে গিয়ে চেক করতে হঠাৎ করে কেউ একজন ছাদ থেকে কাউকে মেরে নিচে ফেলে দেয়। তখনই আমরা সেখানে ভাতিয়ার অর্থাৎ রামুকে দেখি। ও রামুকে দেখে হাসে, সে জানতো রামু আসবে। রামু এদিকে তাড়াতাড়ি করে ওকে বাঁধন থেকে খুলে দেয়। ততক্ষণে সবাই উপরের দিকে আসতে নিচ্ছিল আর রামু সবাইকে এক এক করে মারছিল। অন্ধকার থাকায় কেউ রামুর মুখ দেখতে পারছিল না। রামু তখন সবাইকে ধরে পেটাতে থাকে। এরপর বাইরে এসে ওকে তার ঘোড়ায় চড়িয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এরপরেই রামুর হুঁশ ফিরে আর সে নিজেকে বাকি সবার মতো ফ্লোরে পড়ে থাকতে দেখে। এরপর কোনো মতে রামু সেখান থেকে উঠে চলে যায়। এদিকে সে বাড়িতে এসেই চেয়ারে হেলিয়ে পড়ে। তখন রামুর মা চিৎকার করে বলে ছাদের রুমে কয়েকজন মানুষ ঢুকে রয়েছে। এই কথা শুনে রামু তাড়াতাড়ি ছাদের রুমে যায়, যেখানে ছিল ইয়েলো টিমের লোকেরা, অর্থাৎ ভাতিয়া তাদেরকে রামুদের বাড়িতেই লুকিয়ে রেখেছিল। আর আজ রামুর মা তাদের দেখে ফেলেছে। রামুকে দেখে ইয়েলো টিমের লোকেরা ভাবে হয়তো সে তাদের বাঁচাতে এসেছে, কিন্তু সে তো হ্যাকারদের তার বাড়িতে দেখে অবাক হয়ে যায়। হ্যাকাররাও কিছুই বুঝতে পারছিল না রামুর আচরণ দেখে, কারণ অন্য সময় তার আচরণ অনেক ভালো থাকে। রামু তো তাদেরকে মারতে আসলে হুট করেই তার ভেতরে ভাতিয়ার চলে আসে। এসব দেখে রামু কিচ্ছু বুঝতে পারছিল না। এদিকে ভাতিয়ার রামুর সাথে সামনাসামনি হয়ে কথা বলছিল। সে বলে রামু খারাপ লোকেদের সাথে কাজ করছে আর ভাতিয়ার ভালো লোকেদের সাথে, তাই তারা দুজন এক শরীর হলেও আত্মা আলাদা। যে কথা শুনে রামু অবাক হয়ে যায়। এরপর ভাতিয়ার অর্থাৎ রামু হ্যাকারদের সবাইকে নিয়ে নিচে চলে যায়। রামুর মা তো এটা দেখে অবাক হয়ে যায়। রামু তখন তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে বাবুদের বাসায় চলে আসে, যেখানে ওকেও রেখে গিয়েছিল রামু। সে তখন লোকগুলোকে ওর কাছে দিয়ে বলে এদের দায়িত্ব এখন তার। এরপর রামু আর কিচ্ছু না শুনে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি প্ল্যান আরো বিগড়াতে দেখে পিরিয়া স্বামীর কথা মতো এখন তার সাথে ডিল করা লোকেরা তার সকল সম্পত্তি আর ব্যাংক অ্যাকাউন্ট নিজেরা বন্ধক নিয়ে নেয়। পিরিয়া স্বামীর কিচ্ছু করারও থাকে না, তাই সে তাদেরকে সবকিছু দিয়ে দেয়। এরপর রামু নিজেকে কোলাহলযুক্ত রাস্তায় দেখতে পায়। সে তো অবাক হয়ে যায়। সে সেখান থেকে উঠে দ্রুত তার বাড়ির সামনে আসে আর সেখানে অনেকগুলো পুলিশ দেখতে পায়। তখন রামু তার সহকর্মীকে জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছে। তার সহকর্মী তখন রামুকে কিছু না বলে জানায় যে তাকে তাদের সঙ্গে যেতে হবে। রামু তো কিছুই বুঝতে পারে না। তো এরপরই তারা গাড়িতে চড়ে বসে। তারা রামুকে নিয়ে একটা সায়েন্স ল্যাবে যায়। সেখানে মানিও উপস্থিত ছিল। রামু মানিকে দেখে জিজ্ঞেস করে যে তাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। তখন মানি জানায় যে এটা শুধুমাত্র একটা ফর্মালিটিস। রামুকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, কারণ ভাতিয়ার সঙ্গে রামুর বডি ল্যাঙ্গুয়েজের কিছু মিল আছে, আর সেই সন্দেহ থেকেই তারা রামুর ফিঙ্গারপ্রিন্ট নিতে চায়। এবার রামু অবাক হয়ে যায়, কিন্তু সে কিচ্ছু বলে না। রামুকে এরপর ভেতরে নিয়ে যাওয়া হয়। রামু কেন যেন ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে কিছুটা ভয় পাচ্ছিল।
তার মনে হচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবে, তাই সে তখন ওয়াশরুমে চলে যায়। সে ওয়াশরুমে যেতেই তার কাছে সবকিছু একটু অদ্ভুত মনে হয়। তখনই আমরা দেখতে পাই যে ভাতিয়া রামুর মধ্যে চলে এসেছে। সে রামুকে সান্ত্বনা দেয়, বলে যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভাতিয়ার আছে তার কাছে। এরপর সে অর্থাৎ রামু তার ফোন বের করে উকে কল করে। ও তখন হ্যাকার দলের সাথে ছিল। ফিঙ্গারপ্রিন্টের কথা জানার পর ও দ্রুত হ্যাকারদের নির্দেশ দেয়, আর তারা জানায় যে রামুকে একটা কাজ করতে হবে, তাকে অফিসের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা তার ফোনে কানেক্ট করতে হবে। এরপর সবকিছু তারা দেখে নিবে। ভাতিয়ার তখন রামুর থেকে বেরিয়ে উকে কল দেয়। বেচারা রামু তো কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু ও রামুকে যা বলে রামু তাই করে। রামু ওয়াশরুম থেকে বের হতেই পুলিশটিকে দেখতে পায়। এতক্ষণ পর বের হতে দেখে পুলিশটি ওয়াশরুমের ভেতর যায় রামু কি করেছে সেটা দেখার জন্য। আর তখন রামু পুলিশটাকে ভেতরে রেখে বাহির থেকে লক করে দেয়। এরপর সে কোনোভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা নিয়ে তার ফোনে কানেক্ট করে। এরপরে রামুকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ডাকা হয়, আর রামুও বেশ ভয়ে ভয়ে ফিঙ্গারপ্রিন্ট দেয়। এরপর সে এবং ভাতিয়ারের ফিঙ্গারপ্রিন্ট মেলানোর কাজ চলে, আর একসময় রামু আর ভাতিয়ারের ফিঙ্গারপ্রিন্ট মিলেও যায়। এসব দেখে তো পুলিশটা বেশ খুশি হয়, কিন্তু পর মুহূর্তেই দেখা যায় রামু আর ভাতিয়ারের ফিঙ্গারপ্রিন্ট মেলে না। এই দৃশ্য দেখে রামু অতিরিক্ত অবাক হয় আর খুশিও হয়ে যায়। এর মানে হলো যে ইয়েলো হ্যাকার টিম তাদের কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। এরপর সন্দেহ থেকে পুলিশ রামুর ফিঙ্গারপ্রিন্ট আবারও নেয়, কিন্তু এইবার কোনোভাবেই তা মিলছিল না। এটা দেখে মানি রামু সম্পর্কে একটু নিজেও বিব্রত বোধ করে, কারণ তারা রামুকে সন্দেহ করেছিল। মানি রামুর কাছে তখন ক্ষমা চায়। রামু তখন তাদের কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এবার সে কিছুটা বুঝতে পারছে যে তার সাথে কিছু একটা ঘটছে, যেটা তার কল্পনার বাইরে। এসব ভাবতে ভাবতেই তার মাথা অনেক অস্থির হয়ে যায়, আর মাঝ রাস্তায় সে চিৎকার করতে শুরু করে। কিছুক্ষণ পর আবার রামু ঠিকও হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ও যেন পুরোনো দিনের নায়িকাদের মতো সেজেগুজে ছাদে দাঁড়িয়ে আছে। এটা দেখে ইয়েলো টিমের দুজন লোক কিছুটা অবাক হয়, আর তাকে জিজ্ঞেস করে যে সে এত রাতে সেজেগুজে ছাদে কার জন্য অপেক্ষা করছে। এটা শুনে ও তাদের কাছে জিজ্ঞেস করে ভাতিয়ার কখন আসবে। তারা জানায় যে আজকে রিস্ক আছে, তাই ভাতিয়ারের আসা সম্ভব নয়। এটা শুনে ও এবার ছাদের কোনায় গিয়ে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকে। এটা দেখে তারা দুজন তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ও মোটেও ভয় পায় না। সে বলে সে পড়বে না, কিন্তু পর মুহূর্তেই আমরা দেখতে পাই ও তাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যায়। তবে নিচে পড়ার আগেই ভাতিয়ার চলে এসে ওকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ও হেসে ফেলে, কারণ সে জানতো ভাতিয়ার তাকে বাঁচাতে আসবেই, আর সেটাই হয়েছে। এরপরে সে এবং ভাতিয়ার একসাথে কল্পনার জগতে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই যে ভাতিয়ার আর ইয়েলো টিমের হ্যাকাররা মিলে পরিকল্পনা করছে কিভাবে তারা প্রিয়াস্বামীর মতো খারাপ লোকদের ধ্বংস করবে। তখন একজন বলে যে প্রিয়াস্বামীকে হত্যা করা উচিত, কিন্তু ভাতিয়ার বলে যে তাকে হত্যা করলে আরো অনেক প্রিয়াস্বামী জন্মাবে, তাই এমন কিছু করতে হবে যাতে আর কেউ এ ধরনের কাজ করতে না পারে। তখনই একজন নারী হ্যাকার বলে যে যদি তারা কোনোভাবে আইটি অফিসের ওয়েবসাইট হ্যাক করতে পারে, তাহলে তারা প্রিয়াস্বামীর বা মিনিস্টারের যে কোনো তথ্য জানতে পারবে, আর তাদের কাজ সহজও হবে। আর প্রিয়াস্বামীর মেয়ের ফোনে সব তথ্য আছে, যদি তারা সেই ফোন 1 মিনিটের জন্য পায় তবে সব ডেটা ট্রান্সফার করে নিতে পারবে। এই কথা শুনে ভাতিয়ার বলে এটা তো তার জন্য 1 মিনিটের কাজ। তো এরপর সবাই পরিকল্পনা করতে থাকে। আমরা এরপর দেখতে পাই মালিনী গাড়িতে করে বের হয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় সে রাগ করে একজন বৃদ্ধকে ধাক্কাই দিয়ে দেয়, কিন্তু বৃদ্ধর তো কিচ্ছু হওয়ার আগে ভাতিয়ার তাকে বাঁচিয়ে নেয়। মালিনী তখন এই বিষয়টা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, সে পার্টিতে গিয়ে নিজের মজায় মেতেছিল। তখনই ভাতিয়ার সেখানে এসে সবার দৃষ্টি আকর্ষণ করে। মালিনী ভাতিয়ারকে দেখে খুবই রেগে যায়। তখন ভাতিয়ার মালিনীর উপর চাবুক ছুঁড়ে মারে, আর সেই সময় মালিনীর কাছ থেকে তার ফোনটাও পড়ে যায়। এরপরই ভাতিয়ার কিছুক্ষণ হইচই করে সেখান থেকে চলে যায়, কারণ তার কাজ সম্পন্ন হয়ে গেছে। এরপর হ্যাকার টিম মালিনীর ফোন হ্যাক করে এবং তাদের পাওয়া ভিডিও দেখে তারা অনেক খুশি হয়, কারণ এটাই প্রিয়াস্বামী আর তার মতো অন্যান্য খারাপ লোকদের ধ্বংস করার জন্য যথেষ্ট। আর এই খবর প্রিয়াস্বামীর কাছে যেতেই সে অনেক বেশি রেগে যায়, কারণ ভাতিয়ার তার মেয়ের গায়ে চাবুক ছুঁড়েছে, যেটা অনেক বড় অন্যায়। এবার ভাতিয়ারকে কেউ বাঁচাতে পারবে না, তাই এবার সে পুলিশের হাত থেকেও সব দায়িত্ব নিয়ে নেয়। এমন কয়েকজন গুন্ডাদের হাতে দিয়ে দেয় সেটা, যাদের কাছে একবার কেউ পড়লে তাদের মরণ নিশ্চিত। প্রিয়াস্বামী একটা গ্যাংয়ের কোনো লোককে নেয়নি, সে দেশের নানা জায়গা থেকে নানান ধরনের বড় বড় গুন্ডা গ্যাংদের নিয়ে এসেছে ভাতিয়ারকে মারার জন্য। এরপর আমরা দেখি যে ভাতিয়ার ওই খবরটা পেয়ে সেই গুন্ডাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদের আশপাশ দিয়ে যায়। তখন গুন্ডারা ভাতিয়ারকে দেখে তার পিছু পিছু যেতে থাকে। একটা সময় ভাতিয়ার সবাইকে নিয়ে একটা গ্যারেজের ভেতর চলে যায়। এরপর আমরা যা দেখি তা ছিল একেবারে দেখার মতো। এটা দেখে যে কেউ বলবে যে এটা একটা বেস্ট ফাইট সিন, মানে এতগুলো বড় বড় গ্যাংদের, খারাপ গ্যাংদের ভাতিয়ার একাই মেরে ফিনিশ করে দেয়। কিন্তু এর মাঝে লাস্টের দিকে দুজন চালাক লোকের জন্য ভাতিয়ার অর্থাৎ রামুর পেটে ছুরি লেগে যায়।
কিন্তু রামু সবাইকে মেরে তারপর নিজে লুটিয়ে পড়ে। এদিকে উরা এসে রামুকে উঠিয়ে নিয়ে যায়, কারণ রামুর ছুরির আঘাত লেগেছিল। তাই তারা তাড়াতাড়ি করে রামুকে হসপিটালে নেয়। অন্যদিকে পিরিয়াস্বামী আর মিনিস্টারের গাড়িতে বলা কথোপকথনের ওই ভিডিওটা পাবলিশ হয়ে যায়, যেটা মালিনীর ফোন থেকে পাওয়া গিয়েছিল। সেটা অলরেডি ওরা বা হ্যাকাররা লিক করে দিয়েছে। আর এটার পর থেকেই পিরিয়াস্বামী আর মিনিস্টারের জান নিয়ে কারাকারি লেগে যায়। মিনিস্টার তো অনেক বেশি রেগেছিল পিরিয়াস্বামীর উপর, কারণ সে এতদিন মিনিস্টারকে টাকার লোভ দেখিয়েছে, যে জন্য আজ তার সব শেষ। তাই সে তার লোককে অর্ডার করে পিরিয়াস্বামী আর মালিনীকে মেরে ফেলার জন্য, এবং তার কথা মতো একজন লোক তাদের দুজনকে গুলি করে মেরে ফেলে। এই খবর শুনে তো পুরো জনসাধারণ এতটাই উচ্ছ্বসিত হয়ে ওঠে যা বলার বাহিরে, কারণ শয়তানের বিনাশ হয়েছে, আর সেটা করেছে ভাতিয়ার রূপের রামু। তাই তারা ভাতিয়ারকে একজন নায়ক হিসেবে দেখে, কারণ ভাতিয়ারই তাদেরকে খারাপ মন্ত্রী এবং পিরিয়াস্বামীর মতো দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করেছে। এতদিন ধরে জনতার বিরুদ্ধে যেসব খারাপ পরিকল্পনা চলছিল তা সম্পূর্ণ হওয়ার আগেই সবার পতন হয়েছে। সবাই রামুকে ভাতিয়ার বলে, কারণ সেই জনগণকে রক্ষা করেছে। তো এরপর রামু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তখন পুরো এলাকা তার প্রতি কৃতজ্ঞতা আর প্রশংসায় মেতে ওঠে। সবাই তার হসপিটালের সামনে এসে জড়ো হয়। তারা সবাই এখন রামুকে ভালোবাসে, আর রামু এখন এক নায়ক, ভাতিয়ারের মতো সাহসী নায়ক। রামু তার দাদার স্বপ্নের মতোই আদর্শবান হয়ে উঠেছে। কিরান তো এখন নেই, কিন্তু স্বর্গে থেকে তার নাতির জন্য সে অনেক গর্ববোধ করছে। রামু তখন অবাক হয়ে বেরিয়ে আসতেই সবাই তাকে নিয়ে উচ্ছ্বাস করতে থাকে। আর এই সুন্দর দৃশ্য দিয়েই আজকের এই গল্পটা শেষ হয়। আর এখানে একটা জিনিস ক্লিয়ার করার আছে, আর সেটা হলো রামুর মধ্যে কোনো ভাতিয়ারের আত্মা নেই। কিরানের মৃত্যুর পর রামুর সাথে যা যা ঘটেছে সব কিরানের দোয়ার জন্য, কারণ রামু না বুঝেই খারাপ লোকের সাথে চলছিল। তখন রামুর ভেতরে থাকা সৎ মস্তিষ্ক বেরিয়ে আসে, আর যখনই রামু ভুল কোনো কাজ করতে যায় তখন তার ভেতরের সৎ মানুষটা বেরিয়ে আসে, যেটাকে সবাই ভাতিয়ার নামে ডাকে, আর তাকে সঠিক পথে চলায়। কিরান মরে যাওয়ার আগ পর্যন্ত রামুর জন্য দোয়া করে গেছে, তাই এরকম মিরাকেল ঘটেছে রামুর সাথে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।